আবারও ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়েছে। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই। সেনাপ্রধান ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কঠিন বার্তা দিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জুমার নামাজের পর ঘোষণা দেওয়া হয়েছে অনশন কর্মসূচির। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে। বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের? আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতন হ্যাডম কিন্তু আমাদের নাই। এটা আছে ফেসবুকে ভারত আমরা জয় করে ফেলতে পারবো, কিন্তু প্রযুক্তি সামরিক দিক দিয়া ভারত তো দূরের কথা, এটা আমরা স্বীকার করি। মিয়ানমারের সাথে আমাদের বেল নেই। আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে। ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। সিন্দাবাদের বুড়ো ঘাড়ে চেপে বসে গেছে। সিন্দাবাদের বুড়ো বলতে তিনি নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন। দেখেন, 7 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছেন। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছেন। কিভাবে রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব, তার কিন্তু কোনো সংস্কার বা তার কোনো পরিকল্পনা এই সরকারের আর থাকলো না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। কিন্তু দর্শক শ্রোতা, আজকে আবার জুম্মার নামাজের পরে আওয়ামী লীগের তাণ্ডবে ডক্টর ইউনূস এবং সমন্বয় কঠিন বিপদে পড়ে গেছেন। এই তাণ্ডবে ডক্টর ইউনূসের পতন পর্যন্ত হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, এবার শেখ হাসিনাকে সহযোগিতা করতেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরাবে। এই জন্য জুমার নামাজের পর থেকে ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশের রাজধানীতে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। বিএনপি শত্রু ছিল দেশে আগে, আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল। এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে। ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। কুকুর বলতে উনি কাকে বুঝিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, সেটা আমাকে নতুন করে বলতে হবে না। এবং তিনি এও বলেছেন সিন্দাবাদের বুড়ো ঘাড়ে চেপে বসে গেছে। সিন্দাবাদের বুড়ো বলতে তিনি নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন। দেখেন, এই মুহূর্তে দেশের স্থিতিশীলতা নেই বললে চলে। এবং আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে যথেষ্ট কথা আমি এর আগে বলেছি। বাংলাদেশের ভূখণ্ড যে এখন নিরাপদ নয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই রাখাইনদেরকে মানবিক করিডোর দেওয়ার নামে যে ধরনের ষড়যন্ত্র পুরো দেশের মধ্যে এবং দেশের বাইরে, দেশের অভ্যন্তরে দালালরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, পশ্চিমা দালালরা ষড়যন্ত্র করছে, সব মিলিয়ে দেশের ভূখণ্ড যথেষ্ট হুমকির মুখে পড়ে গেছে। মির্জা আব্বাস সাহেব এটাই তিনি বুঝিয়েছেন। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা। আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মেরিন আমাদের মুরিন পোর্ট এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝি না। যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়ার সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেখেন, এই কথাগুলো আমি গত 1 মাস যাবৎ প্রতিনিয়ত বলে আসছি। সেন্ট মার্টিন বন্ধ কেন? সাজেক বাংলাদেশের পর্যটকদের জন্য অন্যতম একটা দর্শনীয় স্থান। পাহাড়ের চূড়োয় সেই সাজেককে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা হুমকির মুখে। এরপর মাননীয় তথ্য উপদেষ্টা, বোতল উপদেষ্টা যাকে বলা হয় এই মুহূর্তে, সান্ডা উপদেষ্টা আপনাদের মাহফুজ আলম, তিনি ভারতের একটা অংশ, বাংলাদেশের অংশ জুড়ে একটা নতুন ম্যাপ দিয়েছিলেন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং কয়েক ঘন্টা ব্যবধানে তিনি স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হয়েছিলেন।
বাংলাদেশের অর্থনীতির যে অর্গান বলেন বা মেরুদণ্ড বলেন, চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানির কাছে কেন নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিতে হবে? বাংলাদেশে কি এর আগে কেউ নিয়ন্ত্রণ করেনি? এটা নিয়ে আমি সন্ধ্যাবেলা যে ভিডিও আপলোড দিয়েছিলাম গতকাল, সেটাতেও বলেছি। বিএনপির যে শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক, ধরতে গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, তারা কিন্তু এই ধরনের কথা বলছে না। যদিও করিডোর ইস্যুতে দু একটা কথা তারা বলেছে, তবুও তাদের কথার প্রতি ভরসা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে সবকিছু মিলে বিএনপির উচিত এই মুহূর্তে, যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান বর্তমানে রাজনৈতিক দল, আওয়ামী লীগের চ্যাপ্টার তো ক্লোজ করে দিয়েছে বর্তমান সরকার, সেটা কতদিন ক্লোজ করে রাখতে পারবে সেটা দেখার বিষয়। সুতরাং এই মুহূর্তে বিএনপির উচিত সর্বোচ্চ ভূমিকা রাখা এবং বাংলাদেশের ভূখণ্ড স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে রাজপথে নামা। এখন সময় নির্বাচনের জন্য না, এখন সময় দেশ রক্ষা করার। দেখেন, এই সরকার নির্বাচন দেবে না এটা মোটামুটি নিশ্চিত। তারা যে -2 ফর্মুলার দিকে আগাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। তাদের আচার আচরণ, ব্যবহার, তাদের চালচলন, তাদের কর্মকাণ্ড সবকিছু মিলে যদি আপনারা এখনো দ্বিধার মধ্যে থাকেন বা আপনারা এখনো বিশ্বাস করতে দ্বিধাবোধ করেন যে না, এই সরকার আদৌ বাংলাদেশের ভালো চায়। আচ্ছা, একটা জিনিস আপনারা বলেন তো, কোন দেশ কোন পরাশক্তিকে ডেকে নিয়ে আসে ছেদে ধরা খাওয়ার জন্য? ডক্টর ইউনূস সেটাই করছেন। তিনি যে ডিপ স্টেটের অন্যতম প্রধান দালাল, সেটা তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন। গতকালকে রাতে নাকি আমাদের যে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, মার্কিন নাগরিক, তাকে নাকি সেনাবাহিনীর কোন এক জুনিয়র লেভেলের অফিসার থাপড় মেরেছে এই মানবিক করিডোর ইস্যুতে। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যে সোর্স থেকে তথ্য পেয়েছি মোটামুটি সত্যি। উনি খুব সত্য কথাই সবসময় আমাকে বলেছেন ইতিপূর্বেও। তো ভাই, আপনাদেরকে বারবার বলছি, আপনারা আমাকে কমেন্টে জানান আওয়ামী লীগ কেন প্রস্তুতি নিচ্ছে না, আওয়ামী লীগ কেন নির্দেশনা দিচ্ছে না। ভাই, বাংলাদেশটাকে আওয়ামী লীগের একার? আওয়ামী লীগের 40% সমর্থককে শুধুমাত্র বাংলাদেশে বসবাস করে? আলো বাতাস মাটি পানি কি শুধু আওয়ামী লীগের লোকজন খায়? আপনারা খান না? আপনাদের দায়িত্ব নেই? আপনাদের দায়বদ্ধতা নাই দেশের প্রতি? তো দেশকে যদি ভালোবাসেন তাহলে শুধু আওয়ামী লীগের অপেক্ষা করতে হবে কেন? আপনারা রুখে দাঁড়ান, আপনারা কথা বলেন, আপনারা রাস্তায় নামেন প্রয়োজনে। শুধু একটা দলের উপর সব দায়িত্ব সঁপে দিলে সেটা কখনো সফল হবে না। একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের। বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে, তো গতকালকে ওনার পরিচয়পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল। হুট করেই সেই পরিচয়পত্র পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না, তুরস্কেরও স্থগিত করা হয়েছে। কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লা সাপোর্ট ছিল, আবার সরকারি ভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের কিছু টুটটুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনূস, আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না, ওনারে হজ করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা থাকে না যে একটা কাছাকাছি লেভেলের, বাট ওরা মনে করে এটা। তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তো তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে। ইভেন বাংলাদেশকে নিয়ে অনেকটা টেনশনে আছে। চিকেন স্নেক যে এলাকাটা ভারতের গণমাধ্যম, ভারতের সেনাবাহিনী দাবি করছিল, পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতরে এগুলা চেক ব্যাকও করে গেছে। যাই হোক, বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায় এবার। পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। এখন আসুন কি করছে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় আমরা দেখছি যে তিস্তা নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে, কিসের যুদ্ধ? বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই, বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে। 3 দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে। মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ির করিডোরের একদম দরজার সামনে। উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র 17 কিলোমিটার চওড়া সরু অংশটিকেই বেসিক্যালি চিকেন স্নেক বলা হয়ে থাকে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে, তিস্তা প্রহার মহড়ায় নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে। তার বক্তব্য, এই মহড়ায় আরো একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে, যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলছে, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘটেনি। তবে লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। কি বার্তা? এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না। মানে বোঝানো হয়েছে যে তোমরা এই নেকটেকের করিডোরে যাই করো, উই আর রেডি টু ফাইট। আমরা আমাদের সীমান্ত যেখানে বাংলাদেশের সাথে আলোচিত, সেখানে ভারত মাতা কি যে বেটে হ্যাঁ
উन्होंने हमेशा तैयार है এগুলা হচ্ছে কি ধরেন জায়গা মতো দেখানো দরকার। পাকিস্তানের সাথে কাশ্মীর টাশ্মীরে দেখান, ও চীনের সাথে দেখান, ভাই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতন হ্যাডম কিন্তু আমাদের নাই। এটা আছে ফেসবুকে ভারত আমরা জয় করে ফেলতে পারবো, কিন্তু প্রযুক্তি সামরিক দিক দিয়া ভারত তো দূরের কথা, এটা আমরা স্বীকার করি। মিয়ানমারের সাথে আমাদের বেল নেই, এটা হচ্ছে বাস্তবতা। তবে হ্যাঁ, আজকে নাই, কোনো একদিন হয়তো হবে। দেখি যে আসলে কি বলা হচ্ছে। যেই প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হলো, এটার যে যৌক্তিকতার পক্ষে অনেক যুক্তি আছে। যে কারণগুলো, এর কারণ হলো গত 15 বছরে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র বলে কিছু রাখেনি দেশে, নির্বাচন বলে কিছুই রাখেনি, বিরোধী দলের সভা সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার কোনো কিছুই রাখেনি। এবং দুভাবে তারা ফ্যাসিজম কায়েম করেছে। এক হচ্ছে দলকে এবং সরকারকে, পুরো সরকার যতগুলো তার ইনস্টিটিউশন আছে সবগুলো, এবং রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাইকে মিলে একটা সিন্ডিকেট, পলিটিক্যাল সিন্ডিকেট দিয়ে তারা বিরোধী দলকে দমন করেছে এবং শেষ পর্যন্ত তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে পর্যায়ক্রমে। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা উৎখাত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এবং সেখানে বলা হচ্ছে যে আইনের সংশোধনী এনে সব দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ। বলার অর্থ হচ্ছে এই যে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে, গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে দলের সমর্থনে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এমনকি মিছিল, সভা, সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এখন মূল বিষয়টা হলো যে একটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক, 20% বা 30% লোক বা 50%, তারা এই যে গণহত্যা, এই যে গণতন্ত্রহীনতার যে কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, সেগুলোর সঙ্গে তারা জড়িত। এখন সেটার কারণে কি পুরো দলকে বিচার করা যাবে নাকি যাবে না, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা ধারা যুক্ত করা হচ্ছে দলকে বিচারের জন্য। এখন দলকে যদি বিচার করা হয়, তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে যে দলের এই আওয়ামী লীগকে ঘিরে একটা ব্যাপক সংখ্যক একটা জনগোষ্ঠী আছে, এটা বাস্তবতা। যদি 20 বা 30% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে প্রশ্ন হলো যে এই 20 বা 30% জনগণ, তারা তো অন্য কোনো দলকে ভোট দেবে না, নির্বাচনের সময় ভোট দেবে না, অন্য কোনো রাজনৈতিক দলে তারা যোগ্য দেবে না। তাহলে তারা সভা সমাবেশ করবে কিভাবে, ভোট দেবে কিভাবে, এবং স্বাধীনভাবে তারা মত প্রকাশ করবে কিভাবে? তাহলে এই 20 বা 30% মানুষকে আমি আইনগতভাবে তার অধিকারকে আমি বন্ধ করে দিলাম। এই বন্ধ করার মধ্যে দিয়ে একজনের ফ্যাসিজম কায়েম হয় কিনা, অর্থাৎ যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে জনগণ জিতলো, আবার পাল্টা পুরো দলকে আমি নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি করা হয় সামনে, তাহলে আরেকটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে কিনা। এতে গণতান্ত্রিক যে মূল্যবোধ, আন্তর্জাতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক পশ্চিম অনেক দেশ বা সংস্থা বলতে পারে যে নাগরিকদের গণতান্ত্রিক রাজনৈতিক যে মূল অধিকার, সেটা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। যেমন দেখেন, এখানে বলা হচ্ছে, ডেভিড বার্গম্যান বলছেন যে এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, এর শেকড় 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথিত। তাদের রয়েছে এক বিশাল জনসমর্থনের ভিত্তি। তাদের অনেকেরই 2024 সালের জুলাই আগস্ট ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নানা কারণে এই দলটিকে অনেকে সমর্থন করে। কেউ করে দলটির সামাজিক সাংস্কৃতিক অবস্থানের কারণে, কেউ ধর্ম নিরপেক্ষতার পক্ষে অবস্থানের কারণে, কেউ উন্নয়নমূলক কাজ বা শুধু তার ঐতিহাসিক ভূমিকার কারণে। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।